আগের দিন আপনারা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূতপত্রী দেশের গল্পের প্রথম ভাগ শুনেছেন। আজ সেই গল্পেরই অন্তিম এবং শেষ টুকুনি আজকে আপনাদের সামনে আমি বলবো। গল্পটি নিছক কাকতালীয় নয়। শুরু হচ্ছে ভূতপত্রীর দেশের অন্তিম পর্ব। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখেছি আলোটা ক্রমে এ গাছ সে গাছ করে ঘুরে বেড়াতে লাগছে, তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো। এমন সময় দেখি পূর্ণিমার চাঁদের মতন প্রকাণ্ড একটা কাচের গোলা মাটির উপর দিয়ে বোঁ বোঁ করে ঘুরিয়ে আসছে, যেন একটা আস্ত আলোর ফুটবল। তাল গাছের তলায় যে আলোটা টিপ টিপ করছিল সেটা জোনাকি পোকার মতন উড়ে গিয়ে সেই গোলাটার উপর বসলো। বসেই গোলাটাকে আমার দিকে গড়িয়ে আনতে লাগলো। গেছি, পালকি শুদ্ধ গোলাটার ভিতরে ঢুকে গেছি। হাঁড়ির ভিতরে মাছের মতন আর পালাবার জন্যে একেবারে গড়িয়ে চলেছি। বন বন করে লাটিমের মতন ঘুরতে ঘুরতে সে কি ঘুরছি, মনে হলো আকাশ ঘুরছে, তারা ঘুরছে, পৃথিবী ঘুরছে, পেটের ভিতর আমার মাসির মোয়াগুলো যেন ঘুরতে লাগছে। কখনো মাটির উপর দিয়ে, কখনো গাছের মাথা ডিঙিয়ে। গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে কখন জোরে কখনো আস্তে আমাকে নিয়ে ছুটে চলেছে। ভয়ে দু হাতে চোখ ঢেকে চলেছি। ক্যাঁক ও চাকার কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘুরাচ্ছে। বুড়িকে দেখেই চিনেছি, সেই আদ্যিকালের বদ্যি বুড়ি যে চাঁদের ভিতর বসে থাকে, আর ওই তার চরকা, ওই খরগোশ। আহ, বাঁচা গেল। এটা তবে গোলাভূত নয়, ইনি আমার চাঁদ মামা, আর বুড়ি তো আমাদের মামি, আর এই খরগোশ তো আমাদের সেই কাঁচার খরগোশটি। বিলিতি ইঁদুর আর গিনি পিকের গুলি বড় মামা। বলি, মামি এমন করে কি ভয় দেখাতে হয়? বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি। ওরে ছাড় ছাড়, আমার চরকা কাটা বন্ধ করিস নে। দেখছিস নে, এই চরকার জোরেই তো তোর চাঁদ মামার সংসার চলছে। সত্যি দেখি চরকা বন্ধ হতেই চাঁদ মামা করাতে করাতে থেমে গিয়ে লাঠিমের মতো মাটির উপরে কাত হয়ে পড়েছেন। আমি খরগোশটি মামির হাতে তুলে দিয়ে বললুম, কই মামি, চালাও দেখি মামাকে। খরগোশ চরকার যেমন এক পাক দিয়েছে, অমনি চাঁদ মামা গা ঝাড়া দিয়ে উঠে ঘুরতে লেগেছে। বুড়ি ডাকছে, দে পাক দে পাক। খরগোশ ততই পাক দিচ্ছে, আর চাঁদ মামা তত ঘুরপাক দিয়ে ডিগবাজি খেয়ে রবারের বলের মতো নাচতে নাচতে চলেছে। যত বলি, মামি আর পাক দিও না মামাকে, আমায় এত ঘুরিও না, মামা হাঁপিয়ে দোমাটকে কোনোদিন মারা পড়ে যাবে যে, একটু রয়ে বসে চালাও। শেষে বুড়ি বয়সের মাথায় কি মাথা ঘুরনিয়ে যে ধরিয়ে দেবে। জানি জানি কি যেন মামি আমার কালা। আমার একটা কথাও বুড়ি কান পর্যন্ত যায়নি। সে কেবল বলছে দেবাক দেবাক। আমি যত ইশারা করে বলি আস্তে আস্তে, বুড়ি ভাবে জোরে চালাতে বলছি, ততই ডাকে দেবাক দেবাক। মামা রেলের গাড়ির মতন হু হু করে ছুটে চলেছ। ওরে থামা থামা, মাথা ঘুরে গেল, আর যে পারি নে বলে লাঠি তুলেছি খরগোশটাকে মারতে। যেমন লাঠি তোলা অমনি খরগোশটা খাঁক করে তেড়ে এসেছে। ক্যাচ করে চরকাটা বন্ধ হয়ে গেছে, আর পটাং করে মামির হাতে সুতো কেটে গেছে। যেমন সুতো কাটা, আর ঝপাং করে চাঁদ মামা গিয়ে একটি নদীর জলে পড়েছে। পড়েই ফেটে চৌচির। কি করলি, কি করলে গো মামি বলেই চমকে উঠে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি। কোথায় বুড়ি, কোথায় বা সেই খরগোশ? নদীর জলে দেখি এক রাশ কাচের টুকরোর মতো চাঁদ মামা। ভাঙা আলো খানিক চকচক করে নিভে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি সত্যি চাঁদ মামা আধখানা কোথায় উড়ে গেছে। ভাগ্যি নদীতে তেমন জল ছিল না, নইলে আজ ডুবেছিল মার্গি। বড় তেষ্টা পেয়েছিল, নদী থেকে এক ঘুঁটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি। নদীর ধারে একটা গা রয়েছে,
দেখে সাহস করে ভাবলুম আজ রাত্রিরে ওই গায়ে কারো গোয়াল ঘরে শুয়ে থাকি, কাল সকালে ওখান থেকে ফিরে পালাবো। পিসির বাড়ি যাওয়ার আর কোনো কাজ নেই বাবা। এই মনে করে গায়ের ভিতর গিয়ে দেখি সেখানে জনমানব নেই। ডাক হাঁক করে কারো সাড়া পায়নি। যাই হোক, গা ছেড়ে আর এক পাও নড়া নয়। চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ায় শুয়ে পড়ল। যেমন শোয়া আর ঘুম, অকাতরে ঘুম। খানিক পরে জেগে দেখি সে মনসাতলার লন্ঠন ভূতটা আর তার 4 বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে। তবে রে বলেই যেমন নৃত্যে যাব অমনি তারা বলে উঠে, দেখ বাবু, যদি ফের লাঠি দেখাও কি মারতে আসো তবে আবার আমরা তোমাকে ফেলে পালাবো, আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে পালকিতে বসে থাকো তবে ওই কি বলে ও কি তলা পর্যন্ত তোমাকে আমি পৌঁছে দেব। বুঝলুম ভূতগুলো ভয়ে রাম নাম মুখে আনতে পারছে না, তাই পিসির বাড়ি যেতে যে রামচণ্ডী তলার কথা শুনেছে তাই বলছে। কি বলে ও কি তলা? ভূতগুলো ভয় পেয়ে দেখে সাহস হলো, পালকিটা আবার উঠে বসলো। এবারে আর ভয় করছে না। ভোর হবার এখনো দেরি আছে, কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে। মাঠে আর ঘন ঘন আলো দেখা যাচ্ছে না, পথের ধারে তাল গাছ তো দেখাই যাচ্ছে না, কোথাও মনসা গাছের ছায়াটি পর্যন্ত আর দেখি না। পূর্ব দিক থেকে ভোরের বাতাস একটু একটু করে আসছে, ভূতগুলো হাওয়া পেরিয়ে যেন জড়সড় হয়ে। আমি কিন্তু বেশ আরামে পালকির দরজা খুলে ঘুম দিতে দিতে চলেছি। ভোর হয়ে দেখে ভূত বেহারা 4টে ভয়ে পেয়েছে, কিন্তু রামচণ্ডী তলা আমাকে পৌঁছে দিলে তাদের ছুটি, এই ভেবে তাদের একটু আহ্লাদ হয়েছে। 4 ভূত 4 সুরে চিচি পিপি খিটখিট টিকটিক করে গান গাইতে গাইতে চলেছে, ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলা ব্যাং কটকট করছে। ঘুমের ঘোরে শুনেছে কুহুক কে আর কুহুক কে কার, ঠিক সেই পালকির গানটা, কিন্তু কথাগুলো সব উল্টো পাল্টা আর সুরটা বেখাপ্পা বেয়ারা। বেজায় ভুতুরে, কেবল হাড় খটখট দাঁত মিটমিট গোঙানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো। ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি। চলে চলে ভূত পেতেরা, মরা নদী ভূত পেতেরা, হুমকি তালে পালকি দোলে বালির ঘাট, পক্ষীকালে উঠতে আলে মনসা তলায়, মাসি পিসি পালকি দোলে মাছের হাট, বাঘ বেড়ালে নামতি খালে ভূতের জমি, ভূত পেরেতে আলো আধারে ভূতের জমি, চলছে রেতে শেওড়া গাছের সব ভূতেরা, হনহনিয়ে কালোর সাদায় ঘূর্ণি হাওয়া, গাছতলাতে কানামাছি চলছে ঘুরে, তালপাতাতে জোনাকি পোকা জগৎ জুড়ে, দিন দুপুরে আরশোলা ঘুরছে কত ধুলো, বাদুর ঘুমায় ন্যাংটা খোকা বাতাস দিয়ে, রাত দুপুরে ছুঁচো ইঁদুর দুলছে কুলো, হুতুম থুয়ম খ্যাকশিয়ালে খেজুর তলায়, ভোদর ভাম শুকনো পাতা ইটের ঢেলা, ব্যাং ব্যাঙাচি গাছের ডাল, টিকচিক ইয়ার বেড়াল নাচ। গানটি শুনে একবার ছুঁচো ইঁদুর কানামাছি ভোদর পেঁচা টিকটিকি খ্যাকশিয়াল, গানটা শুনে দুবার গঙ্গা ফড়িং জোনাকি পোকা আরশোলা বাদুর। গানটি শুনেছি 3 বার, আলোয় আলোয় ঘূর্ণি হাওয়া খেজুর গাছ ইটের ঢেলা। এবার 2 বার 3 বার ইটের ঢেলা পড়বে কি আর পালকি শুদ্ধ আমাকে ভূতগুলো ঝপাং করে মাটিতে ফেলে খেজুর গাছের তলায় একটা মরা গরু পড়েছিল সেটাকে নিয়ে লুকতে লুকতে দৌড় মেরেছে। ওদিকে অমনি রামচণ্ডী থেকে রাত 3টে আরতি বেজেছে ঢং 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 করে। এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে, আর তার ওইদিকে রামচণ্ডী তলায় সেখানে রাম সীতা বসে আছেন, হনুমান জাম্বুবান পাহারা দিচ্ছে। ভূতেরা আর সেখানে এগোবার জো নেই। ভূতপত্রী লাঠিরও জোর সেখানে খাটবে না, কাজে পেটলা পুটলি লাঠি সাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডী তলায় রাম সীতা দেখতে 3টে রাতে অন্ধকারে দিয়ে একলা চলেছি। সঙ্গে একটি আলো নেই, হাতে লাঠিটি পর্যন্ত নেবার জন্য। কি জানি লাঠি দেখে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয় তখন যাই কোথা।
রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি। বালি তো বালি, একেবারে বালির পাহাড়। একবার পিছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কিনা। যদিও এখানকার বালিতে পা দিলে তাদের মাথার খুলি ফটাস করে ফেটে যাবে, তবু খেজুর গাছটার উপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না। টুপ করে হয় তো একটা খেজুরে আঁটি এসে গায়ে পড়লো না তো। শুনেছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে ওমা ওমা করে কাঁদছে। শুনে ইচ্ছে হয় দৌড় গিয়ে দেখি, বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে। হয়তো আমার নাম ধরে পিছন থেকে কি একবার ডাকলেও গলাটা যেন চেনা চেনা, ফিরে দেখি কেউ কোথাও নেই। অন্ধকার। হয়তো দেখলুম মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি তুবড়ি বাজিয়ে মতো ফস করে জ্বলে উঠলো। ইচ্ছে হয় গিয়ে দেখি, কিন্তু গেলেই বিপদ। একেবারে ভূতে ধরে জরিমানা করে ছাড়বে, নয়তো মট করে ঘাটটা মুটকে দেবে। আর আমি আর এদিক ওদিক কোনো দিক না দেখে সীতারাম সীতারাম বলতে বলতে চলেছি। ওই দেখা যাচ্ছে বালির পাহাড়ের উপরে পঞ্চবটির বন। বনের মাথায় রাম সীতা মন্দিরের চূড়ো। মনে হচ্ছে এই কাজে আর একটু গেলে পৌঁছে যাব, কিন্তু যতই এগিয়ে যাচ্ছে ততই যেন সে দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে, দৌড়ে পালাচ্ছে। আমি দৌড়াচ্ছি, খোঁড়া পা নিয়ে দৌড়েছি, হাঁপাতে হাঁপাতে দৌড়েছি। উঠি তো পড়ি বালির উপর দিয়ে। এবার শুনেছি পাচ্ছি মন্দিরে খোল করতাল বাচ্চা, দেখছি যাচ্ছে জাম্বুবারের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে। হনুমান ল্যাজ বটের ঝুড়িতে মতো পাতার ফাঁকা দিয়ে ঝুলে পড়েছে। আর ভয় কি বলে যেমন রামচন্দ্রী তলায় ছুটে যাবে, ঠিক তখন নাকটা গেল ঠুকে। এ কি, নাক ঠুকলো কিসে? এ তো সামনে সোজা রাস্তা, গাছের তলা দিয়ে মন্দির উঠেছে, তবে নাক ঠেকলো কিসে? নাকে হাত দিয়ে দেখছি নাকটা বিলিতি বেগুনের মতন ফুলে উঠেছে। সামনে হাত রেখে প্রকাণ্ড কাঁচ, আর ভেতর থেকে ফ্রেম বাঁধা ছবির মতো রামচন্দ্রীর মন্দির, পঞ্চবটি, হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে, কেবল তার ভেতরে যাওয়া যাচ্ছে না। ফড়িংগুলো যেমন লণ্ঠনের চারিদিকে মাথা ঠুকে মরে, আমিও তেমন ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, কেবল নাক ঠুকে ঠুকে। নাকটা বেগুনের মতন গোল হয়ে ফুলে উঠেছে, কাঁচে লেগে লেগে ক্রমে চ্যাপটা হয়ে গেছে, তবু কিন্তু ভেতরে ঢোকবার রাস্তা পেলুম না। হাঁপিয়ে গেছি, বালির উপর বসে পড়েছি। হনুমান গোটা কতক ছানা দাঁত বের করে আমাকে দেখে হাসছে। ভারী রাগ হলো। রাগে বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে জয়রাম বলে দিয়ে এক লাফ সে কাঁচের উপর। লাফ দিয়ে ভাবলুম গেছি। হাত পা কেটে সকলে গায়ে কাঁচ ফুটে রক্তারক্তি হলো দেখছি। কিন্তু আশ্চর্য, রাম নামের গুণে জলের মতো কাঁচ কেটে একেবারে ভিতরে গিয়ে পড়েছি হনুমানের জম্বুবানের দলের মাঝখানে। আর অমনি চারিদিকে রব উঠল, জয় রাম, জয় জয় রাম, সীতারাম। সমুদ্রের ডাক শুনেছে, জয় জয় রাম। বাতাসের শব্দ শুনছি, জয় রাম। চারিদিকে শুধু জয় রাম, সীতারাম, সীতা। কেউ আমাকে একটা কথা বলল না, আমার দিকে ফিরেও চাইল না। আমি মন্দিরে রাম সীতা দর্শন করে একটা কাঁটা বন পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি। সেখানে দেখি 6টা বেহারা আমার পালকি নিয়ে বসে, দেখতে কালো কিচকিন্দে। কে হে বাপু, তোমরা আমার পালকিটা নিয়ে? বাবুজি, আমরা তোমার পিসির চাকর। কিচকিন্দে, কাসুন্দে, বাসুন্দে, ঝালুন্দে, মালুন্দে, হারুন্দে। আচ্ছা বাবু, চলো তো পিসির বাড়ি। বলি আমি পালকি চেপে বসেছি। এবার চলেছি আরামে, আর কোনো ভয় নেই। পা ছড়িয়ে বসে পালকির দরজা খুলে মনের আনন্দে চারিদিকে দেখতে দেখতে চলেছি। কেমন তালে তালে এবার পালকি চলছে। কালকাসুন্দি, ঝালকাসুন্দি, ঝাঁকুনি নেই, পালকি চলেছে আমকাসুন্দি, ঝামকাসুন্দি। যেন জলের উপর তুলতে তুলতে নেচে চলেছে পিসির পালকি। পালকি এক দরজা ধরে হারুন্দে, আর এক দরজায় ধরে সর্দার কালো কিচকিন্দে। হারুন্দে মাথায় কালো চুলে উঁচু ঝুঁটি, আর কিচকিন্দে মাথায় পাকা চুলে সনের নুটি। হারুন্দে ফরাস, কিচকিন্দে কালো মিশ, যেন বাংলা কালী। হারুন্দের চুল যেন বালির উপর মনসা গাছ, খাড়া খাড়া খোঁচা খোঁচা। আর কিচকিন্দের চুল যেন সমুদ্রের সাদা ঢেউ, আর লটপট করছে। কিচকিন্দের মাঠটাও দেখছি খানিক সাদা খানিক কালো।
খানিক আলো খানিক অন্ধকার, একদিকে ধপ ধপ করছে শুকনো বালি, একদিকে টলমল করছে কালো জল। নুনে গোলা মাঠ দিয়ে চলেছি না সাদা কালো মস্ত একখানা শতরঞ্চির উপর দিয়ে চলেছি। আমার বাঁ দিকে কেবল বালি আর সাথে ধপ ধপ করছে বালি, আর আমার ডান দিকে রয়েছে কালো গোলা সমুদ্র, কালো কাজলের মতন কালো। বায়ে চলেছে হারুন্দে, ডাঙার খবর দিতে দিতে ডাইনে চলেছে কিচকিন্দে। জলের আদি অন্ত কইতে কইতে আমি চলেছি পালকিতে। শুয়ে মনে মনে দুজনের দুটো গল্প সাদা স্লেটের উপর কালো পেন্সিল দিয়ে লিখে নিতে নিতে কিচকিন্দের গল্পটা জলের কিনা তাই সেটা লিখে নিতেই ধুয়ে মুছে গেছে, আর একটু পড়া যাচ্ছে না। কিন্তু হারুনদের গল্পটা বালির আঁচলের মতন একেবারে স্লেট কেটে বসে গেছে, ধুলেও ওঠে না, মুছলেও যায় না, বেশ স্পষ্ট স্পষ্ট পড়া যাচ্ছে। শেষ হলো আজকের গল্প। নমস্কার। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।